কর্ণাটকের রত্নাগিরি নামের এক ছোট্ট গ্রাম। আর এই গ্রামটিতে রয়েছে সুন্দর এক সাজানো কটেজ। প্রায় বিভিন্ন জায়গা থেকে কাপলরা এই কটেজে রাত কাটানোর জন্য আসে। তবে যখনই রাত হয়, অন্ধকারে তারা ভয়ঙ্কর আত্মাদেরকে দেখতে পায়। ভয়ে তারা সেখান থেকে পালিয়ে যাওয়ারও চেষ্টা করে, কিন্তু পরদিন দেখা যায় কোনো এক অজানা কারণে তারা নিজেদের জীবন শেষ করে ফেলেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এর পেছনের রহস্য কি? কেনই বা এই আত্মারা এই কটেজে আসা মানুষদের উপরে আক্রমণ করছে? আর কেনই বা যারা এই কটেজে আসে তারা পরদিন আত্মহত্যা করে? এই সব কিছুর রহস্য উদ্ঘাটন করতেই দেখতে হবে আজকের এই মুভির এক্সপ্লেনেশন। সিনেমাটির নাম ক্যাঙ্গারু। 2024 সালে মুক্তিপ্রাপ্ত হরর ধাঁচের এই সিনেমাটি আপনাকে দুর্দান্ত এক জার্নির মধ্য দিয়ে নিয়ে যাবে। আপনি এক সেকেন্ডের জন্য বোর ফিল করবেন না। তবে চলুন টান টান উত্তেজনা সম্পূর্ণ এই কাহিনীটি শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা একটা বিবাহিত দম্পতিকে দেখতে পাই। তাদের নাম হলো বিজয় কুমার এবং প্রেমা। তারা এক রাতের জন্য এই কটেজে একটি রুম ভাড়া নেয়। কটেজে প্রবেশ করার সময় কটেজের ম্যানেজার তাদেরকে একটা টর্চ লাইট দেয়। ম্যানেজার বলে এখানে প্রায়ই বৃষ্টি হয় আর তাই কারেন্ট চলে যায়। এই টর্চ লাইটটি সাথে থাকলে তাদের কাজে লাগবে। এই কথা বলে ম্যানেজার সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বিজয় এবং প্রেমা রাতে ঘুমাতে যায়। হঠাৎ করেই মাঝরাতে প্রেমার ঘুম ভেঙে যায়। প্রেমা বিছানায় তাকিয়ে দেখে পাশে বিজয় নেই। এদিকে চারদিকে ঘুটঘুটে অন্ধকার, বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে। বিজয় কোথায় গেছে সেটা প্রেমা বুঝতে পারছিল না। সে চিন্তায় পড়ে যায়, এত বৃষ্টির মধ্যে বিজয় কোথায় গেল। সে বিজয়কে খোঁজার জন্য ডাকতে ডাকতে নিচে নেমে যায়। আর নিচে এসে সে যা দেখতে পারে সেটা ছিল তার কল্পনার বাইরে। সে দেখে বিজয় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। আর এটা দেখে প্রেমা সাথে সাথে অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যায়। কলেজে থাকা ম্যানেজার বিষয়টা জানতে পারে। ম্যানেজার ফোনটি শোনার সাথে সাথে আতঙ্কিত হয়ে যায়। সে কটেজের মালিক অ্যান্টনিকে ফোন করে। অ্যান্টনি একজন স্থানীয় রাজনীতিবিদ। ঘটনাটি শোনার পর অ্যান্টনি ম্যানেজারের উপর চেঁচামেচি শুরু করে যে কেন সে থাকা সত্ত্বেও তার কটেজে এমন একটি ঘটনা ঘটল। এরপর কটেজের মালিক অ্যান্টনি এই এলাকার স্থানীয় পুলিশকে ফোন করে এবং যেভাবেই হোক বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য বলে। যেহেতু অ্যান্টনির রাজনৈতিক ক্ষমতা ছিল, তাই পুলিশ সবসময় তার কথা শুনে চলত। পুলিশ ঘটনাটি গোপন রাখতে রাজি হয়। এরপর গল্প 5 বছর পরের দিকে এগিয়ে যায়। আমরা একজন পুলিশ অফিসার পৃথিবীকে দেখতে পাই। তার বস তাকে একটা গ্রামে ট্রান্সফার করার কথা জানায়। পৃথিবী যখন শোনে তাকে একটা প্রোগ্রামে ট্রান্সফার করা হবে, তখন সে আপত্তি জানায় এবং এসপিকে বলে তার স্ত্রী মেঘনা গর্ভবতী আর এখন তাকে তার স্ত্রীর বাসায় থাকতে হবে। কিন্তু এসপি অফিসার জানায় এই সিদ্ধান্ত উপর মহল থেকে এসেছে। বিশেষ করে ডিআইজি অফিসার তার নাম উল্লেখ করে এই নির্দেশ দিয়েছেন। তাই তাকে ওই গ্রামে যেতেই হবে। ওই গ্রামে বড়সড় একটা কেস চলছে যেটা সমাধান করতে হবে। এসপি আরও কিছু জ্ঞান দিয়ে পৃথিবীকে ট্রান্সফার লেটার ধরিয়ে দেয়। হেড অফিস থেকে বের হয়ে পৃথিবী তার ওয়াইফ মেঘনাকে কল করে। মেঘনা কল রিসিভ করলে পৃথিবী জানতে চায় সে ফ্রি আছে কিনা। মেঘনা জানায় তার সামনে পেশেন্ট আছে, পরে কল করতে। পৃথিবী মেঘনাকে রাতে একটু তাড়াতাড়ি বাসায় আসতে বলে। মেঘনা কারণ জানতে চাইলে পৃথিবী সামনাসামনি জানাবে বলে কল কেটে দেয়। এরপর রাতে খাবার খাওয়ার সময় পৃথিবীর মা বলে এই সময় কেউ ট্রান্সফার নেয়। পৃথিবীর বাবা বলে পুলিশের কাজ এমনই হয়, আমাদের কিছুই করার নেই। মেঘনা পৃথিবীকে বলে তুমি যাও, কিন্তু আমার যাওয়া কঠিন, কারণ আমার এখানে অনেক রোগী রেগুলার চেক আপ করাতে আসে। পৃথিবীর বাবা বলে তুই যা, আমরা মেঘনাকে দেখে রাখবো। পরের দিন পৃথিবী রত্নাগিরির উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে যাওয়ার পর পৃথিবী দেখে কিছু পুলিশ তাকে ওয়েলকাম করার জন্য অপেক্ষা করছে। একজন এসে বলে আমার নাম আনন্দ, রত্নাগিরিতে আপনাকে স্বাগতম। আনন্দ পৃথিবীকে বাকি সবার নাম পরিচয় জানায়। এরপর পৃথিবী থানার ভেতরে গিয়ে বসে। আনন্দের কাছে কিছু মানুষ কমপ্লেন নিয়ে আসে। চেঁচামেচির শব্দ শুনে পৃথিবী বাইরে এসে জানতে চায় কি হয়েছে। লোকগুলো তাকে জানায় গত রাতে তাদের গলার চেইন চুরি হয়ে গেছে। পৃথিবী তাদেরকে আশ্বস্ত করে দ্রুতই চোরদেরকে ধরা হবে। এরপর পৃথিবী সব পুলিশ অফিসারদেরকে নিয়ে মিটিং করে এবং বলে রাতে যেহেতু বেশি চুরি হচ্ছে, তাই আমরা সবাই রাতে টহল দিব। যেমন কথা তেমনি কাজ। রাতে তারা সব গাড়ি চেক করছিল এবং সন্দেহভাজন কাউকে পেলে তাদেরকে চেকিং করছিল। সিন পরিবর্তন হলে আমরা একটা কাপলকে দেখি। ছেলেটির নাম চরণ আর মেয়েটির নাম অর্চনা। তারা মুভির শুরুতে দেখানো সেই কটেজে থাকতে এসেছে। চরণ সুব্বুকে বলে তাদেরকে মঞ্জুনাথ পাঠিয়েছে। সুব্বু বলে ও আচ্ছা ঠিক আছে, আপনারা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন, আমি আপনাদেরকে রুম দেখিয়ে দিচ্ছি। রাতের বেলা চরণ অর্চনাকে বলে তুমি ঘুমিয়ে পড়ো, আমার অফিসের কিছু কাজ আছে। এরপর চরণ ল্যাপটপে তার কাজ করছিল। হঠাৎ সেখানে থাকা একটা টেবিল ল্যাম্পের আলো ফ্লিকার করতে শুরু করে।
চরণ ভয়ে ভয়ে তার সামনে যেতেই পেছন দিয়ে একটা ছায়ার মতো কিছু একটা চলে যায়। চরণ অনেক ভয় পায়। সে টেবিলে রাখা পানি পান করে ল্যাপটপ অফ করে শুয়ে পড়ে। রাতের বেলা দেখা যায় তাদের রুমের সামনে কেউ একজন এগিয়ে আসছে। আমরা পায়ের শব্দ শুনতে পাই। তারা দুজনেই ভয় পেয়ে দৌড়ে গাড়িতে উঠে এখান থেকে চলে যেতে শুরু করে। আর তখন পুলিশ এসে গাড়ি থামায়। পৃথিবী তাদের কাছে জানতে চায় কি হয়েছে। তারা এতটাই ভয় পেয়েছিল যে তাদের মুখ থেকে সহজে কথা বের হচ্ছিল না। তারা বলে, স্যার, ভেতরে কিছু একটা রয়েছে। পৃথিবী তাদেরকে শান্ত হতে বলে। এরপর ভেতরে গিয়ে পুরো বাড়ি ভালোভাবে দেখে, কিন্তু কাউকেই সেখানে দেখতে পায় না। পৃথিবী ফিরে এসে তাদেরকে বলে, আমি পুরো বাড়ি ভালোভাবে সার্চ করেছি, এখানে কিছুই নেই। চরণ পৃথিবীকে বলে তারা কাউকে দেখেছে। পৃথিবী বলে, ভেতরে কেউ নেই, আপনারা গিয়ে শুয়ে পড়ুন। চরণ বলে, না স্যার, আমরা এখানে থাকবো না, আমরা এখনই এখান থেকে চলে যাব। পৃথিবী মনে করে কেউ হয়তোবা তাদেরকে চক্রান্ত করে ভয় দেখিয়েছে। পৃথিবী তাদেরকে রাতে পুলিশ স্টেশনে থেকে সকালে চলে যেতে বলে। পুলিশ স্টেশনে যাওয়ার পর পৃথিবী চরণকে বলে, তোমরা অনেক ভয় পেয়েছ, সেখানে আসলে কি হয়েছিল? চরণ বলতে শুরু করে, আমার নাম চরণ, পেশায় একজন সফটওয়্যার ডেভেলপার এবং আমার ওয়াইফ অর্চনা। আমরা অনেকদিন যাবৎ বিয়ে করেছি, কিন্তু হানিমুনে কোথাও যেতে পারিনি, তাই আমরা প্ল্যান করে এখানে হানিমুন করার জন্য এসেছি। আমি ভূত প্রেতে বিশ্বাস করি না, কিন্তু আজ রাতে আমাদের সাথে যা ঘটেছে তা বিশ্বাস করা খুব কঠিন। অর্চনা তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। আমিও রাতে 11টার দিকে শুয়ে পড়েছিলাম। 12:30টায় হঠাৎ করেই অদ্ভুত হাসির শব্দে অর্চনার ঘুম ভেঙে যায়। ভয়ে সে চরণকে ঘুম থেকে ডেকে তোলে। চোখে প্রচন্ড ঘুম থাকার কারণে চরণ প্রথমে কিছু বুঝতে পারে না। অর্চনা বলে, দেখো, আমি হাসির শব্দ শুনতে পাচ্ছি। চরণ সামনে তাকিয়ে দেখে ক্যান্ডেল জ্বালিয়ে রাখা। সে অর্চনাকে বলে, কি ব্যাপার, তুমি ক্যান্ডেল জ্বালিয়ে রেখেছো কেন? অর্চনা জানায় সে জ্বালায়নি। অর্চনা আরো বেশি ভয় পেতে লাগলে চরণ বলে, ঠিক আছে, চলো বাইরে গিয়ে দেখি। একটু পর তারা দুজনেই আবার সেই অদ্ভুত হাসির শব্দ শুনতে পায়। হিংস্র সেই হাসির শব্দে যেন শরীর হিম হয়ে আসছে। তারা দুজন ভয়ে ভয়ে ক্যান্ডেল জ্বালিয়ে নিচে নেমে আসে হাসির শব্দের উৎস খুঁজতে। একটু পর হঠাৎ করে ক্যান্ডেলটা নিভে যায়। চরণ আবার ক্যান্ডেল জ্বালায়। একটু পর আবার নিভে যায়। চরণ আবারও ক্যান্ডেল জ্বালাতে গেলে দেখতে পায় সেখানে কোনো ক্যান্ডেলই নেই। হঠাৎ তাদের সামনে থেকে এক ভয়ানক আত্মা আসতে শুরু করে। তারা ভয়ে চিৎকার করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। সবকিছু শুনে পৃথিবী বলে, আপনারা অনেক বোকা, কেউ হয়তো আপনাদেরকে ভয় দেখানোর জন্য এমনটা করেছে। কিন্তু অর্চনা বলে, হাসির শব্দ, ক্যান্ডেল নিভে যাওয়া, এসব মিথ্যা কিভাবে হতে পারে? পৃথিবী বলে, ঠিক আছে, চিন্তা করবেন না, সকালবেলা সবকিছুর ইনকোয়ারি করব। এটা বলে সে চলে যায়। সকালবেলা পৃথিবী পুলিশ স্টেশনে আসলে চরণ সেখান থেকে চলে যেতে চায়। পৃথিবী বলে, তাহলে আপনাদের ট্রিপের কি হবে? তারা জানায় অন্য কোনো এক সময় আসবে। এত ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সের পর এখানে থাকা তাদের পক্ষে একদমই সম্ভব না। পৃথিবী বলে, ঠিক আছে, যেমনটা আপনাদের ইচ্ছা। চরণ পৃথিবীকে জানায় তার ল্যাপটপ, পার্স এবং অন্যান্য জিনিসপত্র কটেজে রেখে এসেছে। এটা শুনে পৃথিবী বলে, এই ব্যাপার, এবার বুঝতে পেরেছি, কেউ হয়তো আপনাদেরকে ভয় দেখিয়ে সবকিছু চুরি করার প্ল্যান করেছে। পৃথিবীরা বিষয়টি তদন্ত করতে কটেজে যায় এবং গিয়ে দেখে কোনো কিছুই চুরি হয়নি, সবকিছুই ঠিকঠাক মতোই আছে। তখনই সেখানে ম্যানেজার গোপাল চলে আসে। পৃথিবী তাকে প্রশ্ন করে, রাতে কোথায় গিয়েছিল? গেস্ট ভয় পেয়েছে। গোপাল জানায়, এখানে ভয় পাওয়ার কি আছে স্যার? এটা শুনে অর্চনা রেগে গেলে পৃথিবী তাকে শান্ত হতে বলে। যাবার সময় চরণ পৃথিবীকে ভিজিটিং কার্ড দিয়ে বলে, কখনো আপনি বেঙ্গালুরু আসলে আমাদের বাসায় আসবেন। পৃথিবী লক্ষ্য করে চরণ এখনো অনেক ভয় পাচ্ছে, তাই সে চরণকে বলে, তুমি এত ভয়ে কেন পাচ্ছ? চরণ বলে, বুঝতে পারছি না কেন জানি আমার অনেক ভয় করছে। পৃথিবী তাকে ড্রাইভ করে এগিয়ে দেওয়ার কথা বললে চরণ জানায় সে যেতে পারবে। পৃথিবী তাদের নাম্বার দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। পরবর্তী দৃশ্যে আমরা পৃথিবী ও তার ওয়াইফ মেঘনাকে দেখি একটা হসপিটালে রেগুলার চেক আপের জন্য গিয়েছে। মেঘনাকে চেক আপ করাতে নিয়ে গেলে পৃথিবীর কাছে ইন্সপেক্টর আনন্দের কল আসে। আনন্দ বলে, আপনি কি ব্যস্ত আছেন? পৃথিবী জানায় সে ব্যস্ত আছে। আনন্দ ঠিক আছে বলে ফোনটা কেটে দেয়। এখানে আমরা আনন্দের সাথে অন্য একটা ইন্সপেক্টরকে দেখি যে একটা কেস নিয়ে এসেছে পৃথিবীর কাছে। পৃথিবী না থাকায় সে আনন্দকে ইনভেস্টিগেশন করতে বলে, কিন্তু আনন্দ বলে পৃথিবী স্যার আসলে ইনভেস্টিগেশন করবেন। এরপর আমরা পৃথিবী এবং মেঘনাকে দেখি। পৃথিবী মেঘনাকে বলে, তুমি কি ভূত প্রেতে বিশ্বাস করো? মেঘনা বলে, এসব কিছুই না। আসলে মেঘনা হচ্ছে একজন মানসিক রোগীর ডক্টর, তারা কেউ ভূত প্রেতে বিশ্বাস করে না। পরের দিন পৃথিবী পুলিশ স্টেশনে গিয়ে দেখে আনন্দ দাঁড়িয়ে আছে। পৃথিবী আনন্দকে বলে, কি হয়েছে, কাল আমাকে কল করেছিলে যে? আনন্দ জানায়, ইন্দিরানগর থেকে এক ইন্সপেক্টর এসেছে একটা কেসের ইনভেস্টিগেশন করতে। পৃথিবী ভিতরে গিয়ে সেই ইন্সপেক্টরকে প্রশ্ন করে কি সমস্যার কারণে এখানে এসেছে। ইন্সপেক্টর রাজবীর বলে, অ্যান্থনি কটেজের নামে একটা মহিলা কমপ্লেন করেছে। পৃথিবী বিস্তারিত জানাতে বললে রাজবীর পৃথিবীকে 2টা ছবি দিয়ে বলে, লোকটির নাম পুরুষোত্তম। গত 14ই আগস্ট থেকে ছেলেটা মিসিং। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি তাদেরকে খোঁজার, কিন্তু কোথাও খুঁজে পাইনি। হঠাৎ তার ওয়াইফ এসে অ্যান্থনি কটেজের নামে আজব এক কাহিনী শুনিয়েছে। 13ই আগস্ট রাতে তারা অ্যান্থনি কটেজে থাকার জন্য এসেছিল। মধ্যরাতে ভয় পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপর থেকেই ছেলেটা মিসিং, কিন্তু
হঠাৎ মেয়েটি কমপ্লেন করেছে গোপাল নামের এক লোক এই সব কিছু করছে। পৃথিবী ভাবতে থাকে গত সপ্তাহেও ঠিক এমনই এক ঘটনা তার চোখের সামনে ঘটেছে। সে বলে গোপাল হয়তো মানুষদেরকে ভয় দেখাচ্ছে, চলো আমরা ইনভেস্টিগেশন শুরু করি। যাওয়ার সময় একটা মহিলাকে দেখতে পেয়ে পৃথিবী আনন্দকে প্রশ্ন করে এই মহিলাকে পরিচিত মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। আনন্দ জানায় মহিলাটির নাম নীলাম, সে অ্যান্থনি কটেজে কাজ করে। নীলাম একটা ব্যাগ নিয়ে পুলিশের সাথে ঝগড়া করছিল। পৃথিবী সেখানে গিয়ে ব্যাগটি হাতে নিয়ে বলে, এটা কি তোমার নীলাম? উত্তরে বলে হ্যাঁ। পৃথিবী তাকে প্রশ্ন করে ব্যাগটি কোথা থেকে কিনেছে। নীলাম জানায় রাস্তার পাশের দোকান থেকে। পৃথিবী বুঝতে পারে নীলাম মিথ্যা বলছে। সে নীলামকে সত্যি বলতে বলে। পুলিশের ভয়ে নীলাম সত্যি কথা বলে দেয় যে গোপাল তাকে ব্যাগটা দিয়েছে। পৃথিবী তখন বলে, তুমি আর গোপাল মিলেই গেস্টদের ভয় দেখিয়ে তাদের সবকিছু চুরি করো, তাই না? নীলাম বলে, না স্যার, আমরা এমনটা কেন করব? আসলে অ্যান্টনি কটেজে আত্মা থাকে আর সেই আত্মা দেখে গেস্টরা ভয় পেয়ে পালিয়ে যায়। পৃথিবী বলে, তোমাদের গোপালের পাছায় ডান্ডার বাড়ি পড়লেই সবকিছু বেরিয়ে আসবে। পৃথিবী গোপালকে ধরার উদ্দেশ্যে কটেজে গেলে গোপাল তাদেরকে বলে কি কারণে এখানে এসেছে। পৃথিবী বলে যে তাকে ধরতে। এটা শুনে গোপাল পৃথিবীকে হুমকি ধামকি দিতে থাকলে পৃথিবী জোরে একটা থাপ্পড় মারে। এরপর দৃশ্য চলে যায় পুলিশ স্টেশনে। আনন্দ গোপালকে একটা ছবি দেখিয়ে বলে, এই লোকটাকে চিনতে পারছিস? গোপাল জানায়, চিনি না। পৃথিবী গোপালকে মারধর করার ভয় দেখালে ভয়ে গোপাল সত্য কথা বলতে শুরু করে। সে জানায় অ্যান্থনি কটেজে আত্মা রয়েছে আর তার ভয়ে গেস্টরা পালিয়ে যায়। পৃথিবী গোপালকে আবারও মারধর করার ভয় দেখায়, কিন্তু গোপাল সেই একই কাহিনী শোনায়। অনেকদিন আগে এক কাপল তাদের গেস্ট হাউসে থাকতে এসেছিল। রাত 2টা বাজে হঠাৎ মহিলাটির চিৎকার শুনে গিয়ে দেখতে পায় মহিলাটির হাজবেন্ড গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। এরপর থেকে ছেলেটির আত্মা এই কটেজের লোকদের ভয় দেখায়। আপনি চাইলে আনন্দ স্যারের কাছেও জানতে পারেন। পৃথিবী অবাক হয়ে আনন্দকে প্রশ্ন করে, তুমি সবকিছু জানো? আনন্দ বলে, হ্যাঁ স্যার, গোপাল সত্যি কথাই বলছে। আপনি একটু ওয়েট করুন, আমি আপনাকে কিছু ফাইল দেখাচ্ছি। আনন্দ কিছু কেস ফাইল বের করে নিয়ে আসে। এরপর এক এক করে দেখাতে শুরু করে এবং জানায় এই সবগুলো কেস একই প্যাটার্নের। পৃথিবী কেসগুলো দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, এতগুলো মানুষ নিখোঁজ হওয়ার পরেও এখনো কোনো অ্যাকশন নেওয়া হয়নি? আনন্দ জানায় কটেজের মালিক একজন মিনিস্টারের ভাই, সেজন্য আমাদের কেস নিয়ে খুব একটা এগোতে দেয় না। পৃথিবী গোপালকে প্রশ্ন করে, এইসব মানুষগুলো কি তোমাদের কটেজে এসেছিল? গোপাল জানায় হ্যাঁ, রেজিস্টার খাতায় দেখতে পারেন। পৃথিবী পিয়নকে দিয়ে সব রেজিস্টার খাতা নিয়ে আসে। এরপর গোপাল পৃথিবীকে সব নাম বলতে থাকে যারা কটেজ থেকে পালিয়ে গিয়েছে। পৃথিবী লক্ষ্য করে গোপাল কিছু কিছু নাম মার্ক করে রেখেছে। পৃথিবী কারণ জিজ্ঞেস করলে গোপাল জানায় গেস্টরা ভূতের ভয়ে পালিয়ে গেলেও পরে ফিরে এসে তাদের জিনিসপত্র চায়, সে যেন সব ফেরত দিতে পারে সেই কারণে মার্ক করে রেখেছে। পৃথিবী আনন্দকে তার কেস ফাইলগুলো দেখাতে বলে। গোপাল রেজিস্টার খাতা দেখে তাদের কটেজে আসা লোকদের নাম বলতে থাকে আর আনন্দ সেই নামগুলোর সাথে মিসিং রিপোর্টগুলো মেলাতে থাকে। পৃথিবী গোপালের রেজিস্টার খাতাটা আরেকবার দেখে বলে, আমাদের কাছে 10টা মিসিং কেস আছে, কিন্তু তুমি এতগুলো নাম মার্ক করে রেখেছো কেন? গোপাল বলে, আমি তাদের সবার নামই মার্ক করে রেখেছি যারা আত্মার ভয়ে পালিয়ে গিয়েছিল। পৃথিবী বলে, তাদের এতগুলো লোকের মধ্যে শুধু আত্মা এই 10 জনকে মিসিং করার জন্য চয়েস করেছে, তাই না? গোপাল বলে, স্যার বিশ্বাস করুন, এসব এই আত্মারাই করেছে। পৃথিবী এরপর গোপালের খাতায় মার্ক করা কিন্তু মিসিং রিপোর্টে নাম নেই এমন একজনকে কল করে। পৃথিবী কল দিয়ে জানতে পারে সেই লোক ট্রিপ দিয়ে গিয়েই সুইসাইড করেছে। পৃথিবী অশোক নামে আরো একজনকে কল করে আর সে জানতে পারে এই অশোকও ট্রিপ দিয়ে ফিরে 1.5 বছর আগেই সুইসাইড করেছে। এরপর পৃথিবী খুব অবাক হয়ে যায়। সে আরো কিছু পুলিশদের ডেকে অর্ডার দেয় গোপালের রেজিস্টার খাতায় মার্ক করা সকলকে ফোন দিয়ে তাদের ইনফরমেশন কালেক্ট করতে। হঠাৎ পৃথিবীর চরণ আর অর্চনার কথা মনে পড়ে। পৃথিবীর সাথে সাথেই চরণকে কল করে। চরণের বাবা জানায় চরণও কয়েকদিন আগেই আত্মহত্যা করেছে। এরপর পৃথিবীর কাছে বিষয়টা বেশ জটিল মনে হয়। পৃথিবী এবং বাকি পুলিশরা রেজিস্টার খাতায় মার্ক করা সকলকেই কল দেয় আর তারা জানতে পারে মার্ক করা লোকদের মধ্যে 170 জন মিসিং আর 70 জন মারা গেছে। পৃথিবী এটা শুনে পুরো শক্ট হয়ে যায়। গোপাল বলে, স্যার আমি আগেই বলেছিলাম এসব ওই বিজয় কুমারের আত্মার কাজ। বিজয় কুমারের নামটা শুনে পৃথিবী অবাক হয়ে বলে, বিজয় কুমার? গোপাল বলে, হ্যাঁ, 2019 সালের মে মাসের 4 তারিখ বিজয় কুমার আর প্রেমা নামের এক দম্পতি আমাদের কটেজে থাকতে আসে। কোনো একটা কারণে বিজয় কুমার কটেজের ভেতরেই ফাঁসি দিয়ে আত্মহত্যা করে আর এরপর থেকে ওই বিজয় কুমারের আত্মা সবাইকে ভয় দেখাচ্ছে। এই দেখুন বিজয় কুমারের ছবি। পৃথিবী ছবি দেখে অবাক হয়ে যায়, সাথে সাথে তার বাবাকে কল করে। পৃথিবী তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা ভাইয়ার মৃত্যু কোথায় কিভাবে হয়েছিল? পৃথিবীর বাবা বলে, ওসব কথা এখন জেনে আর কি হবে? পৃথিবী বলে, এই কথা বলেই আপনি আমার ভাইয়ার মৃত্যুর রহস্য থেকে দূরে রেখেছেন। ভাইয়ার মৃত্যু অ্যান্থনি নামের কোনো গেস্ট হাউসে হয়েছিল, তাই না? পৃথিবীর বাবা হ্যাঁ বললে পৃথিবীর অতীতের কথা মনে পড়ে যায়। যেদিন সে ভাইয়ার মৃত্যুর খবর শুনে ছুটে বাড়িতে গিয়েছিল আর নিজের পরিবারের সবচেয়ে আপন মানুষটা লাশ সামনে নিয়ে অঝরে কেঁদেছিল আর তার ভাই বিজয় দুজনেই দুজনকে খুব বেশি ভালোবাসত। বিজয় সবসময় চাইতো পৃথিবী একজন ভালো পুলিশ অফিসার হোক,
তাই সে পৃথিবীকে কখনো কোনো কিছুর অভাব অনুভব করতে দিত না। আর পৃথিবীও তার ভাইয়ের স্বপ্ন পূরণের জন্য পুলিশ অফিসার হয়েছে। এরপর পৃথিবী তার ওয়াইফ মেঘনাকে নিয়ে বিজয়ের কবর জিয়ারত করতে আসে। এখানে পৃথিবী তার আর বিজয়ের ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলা বিজয় পড়ালেখা ছেড়ে মাঠে কাজ করত যাতে পৃথিবী পড়াশোনা করে মানুষ হতে পারে। পৃথিবীকে বিজয় সবসময় ছায়ার মতো প্রোটেক্ট করত। এসব কথা ভেবে পৃথিবী খুব ইমোশনাল হয়ে যায়। পৃথিবী মেঘনাকে বলে, ভাইয়া মারা গেছে 5 বছর হয়েও গেছে, কিন্তু এই 5 বছরে আমি প্রতিটা মুহূর্তে ভাইয়ের কমতি অনুভব করেছি। ভাইয়া ভাবি তাদের কোনো এক বন্ধুর বিয়েতে অ্যাটেন্ড করার জন্য রত্নাগিরি গিয়েছিল, আর সেখানের অ্যান্থনি নামের একটা হোটেলে ভাইয়া সুইসাইড করে নিয়েছিল। মেঘনা জিজ্ঞেস করে তাদের সুইসাইডের পেছনের রিজন কি। পৃথিবী বলে, বাবা বলেছে বিজনেসে লোকসান হওয়ায় ভাইয়া এমনটা করেছে, আর ভাইয়ের মৃত্যুতে ভাবি ডিপ্রেশনে গিয়ে নিজেও সুইসাইড করেছে, আর এখন আমার ভাই আত্মা হয়ে মানুষের জীবন কেড়ে নিচ্ছে। আমি এই কথা বাবাকে কিভাবে বলবো? মেঘনা বলে, পৃথিবী তুমিও এখানে এই ভূত প্রেতে বিশ্বাস করতে শুরু করেছো? পৃথিবী বলে, আমি বিশ্বাস করিনি, কিন্তু ভাইয়ের মৃত্যুর পর এত লোক ওই গেস্ট হাউসে মারা গেছে যে আমি বিশ্বাস না করে পারছি না। মেঘনা বলে, ভূত বলতে কিছু নেই, এটা মানুষের একটা সাইকোলজি। এই ভূত প্রেতের আড়ালে ওখানে নিশ্চয়ই কোনো বড় ক্রাইম চলছে। তুমি এই কেসটা হ্যান্ডেল করে দেখো। পৃথিবী বলে, তুমি ঠিক বলছো হয়তো, কিন্তু আমার পার্সোনাল ম্যাটারের কারণে এই কেস আমি কখনোই পাবো না। তুমি কি আমাকে একটা সাহায্য করতে পারবে মেঘনা? মেঘনাও সাহায্য করতে রাজি হয়। তবে পৃথিবী এখানে কোন সাহায্যের কথা বলছে সেটা আমরা পরেই জানতে পারবো। পৃথিবী রত্নাগিরি ফিরে এই সমস্ত বিষয়ে তার সিনিয়র অফিসারকে জানায়। সিনিয়র অফিসার সব শুনে বলে, এসব আগে কেন বলনি? এখন যদি মিডিয়া এসব জেনে যায় তাহলে ওরা আমাদের পেছনে লেগে যাবে। পৃথিবী বলে, না স্যার, কেউ জানবে না। যদি রাঘবিন্দ কেস ফাইল না করতো তাহলে এই মৃত্যুগুলোর ব্যাপারে আমরা জানতামই না, আর এই মৃত্যু বা মিসিং এক জায়গায় হলে আমরা কোনো ক্লু পেতে পারতাম। কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে সবাই এই গেস্ট হাউস থেকে যাবার কয়েকদিন পর। ওরা সবাই বিবাহিত ছিল। সাধারণত বিয়ের পর সবাই একটু ফ্যামিলি প্রবলেম ফেস করে, আর এমন কেউ যখন সুইসাইড করে আমরা ভাবি ফ্যামিলি প্রবলেমের কারণে সুইসাইড করেছে, আর এই বিষয়টাকে কাজে লাগিয়ে কেউ সুবিধা নিচ্ছে। সিনিয়র অফিসার পৃথিবীকে বলে, তোমার কথায় লজিক আছে, তাহলে এখন আমরা কি করতে পারি? একজন লেডি অফিসার বলে, সবার প্রথমে গেস্ট হাউসটা সিল করতে হবে। সিনিয়র বলে, আমরা গেস্ট হাউস সিল করার রিজন কি দেখাবো? আমরা যদি ভূতের গল্প শোনাই তাহলে এই কেস এমনিতেই বন্ধ হয়ে যাবে। এছাড়া এটা কর্পোরেট ফ্যামিলির গেস্ট হাউস, আমাদের উপর থেকে প্রেশার আসবে। আমরা তখনই কোনো অ্যাকশন নিতে পারবো যখন আমাদের কাছে কোনো প্রুফ থাকবে। পৃথিবী সিনিয়রকে বলে, স্যার, আমরা সকল ভিকটিমের ডিটেলস কালেক্ট করেছি, কিন্তু আমাদের কাছে সবচাইতে বড় সমস্যা হচ্ছে এদের সকলের আলাদা আলাদা জায়গায় মৃত্যু হয়েছে। সিনিয়র বলে, তাহলে কয়েকটা টিম গঠন করো, আর সব টিম মেম্বাররা ভিকটিমদের বাড়ি গিয়ে ইনফরমেশন কালেক্ট করে পৃথিবীকে দাও। সিনিয়র এরপর পৃথিবীর কাছে এই কেস হ্যান্ডওভার করে সেখান থেকে চলে যায়। এরপর পৃথিবী মেঘনাকে নিয়ে চরণের বাড়িতে যায় ইনফরমেশন কালেক্ট করতে। মেঘনা যেহেতু একজন সাইকিয়াট্রিস্ট, তাই চরণ কেন আত্মহত্যা করেছে এটা ভালোভাবে বুঝতেই মেঘনাকে সেখানে নিয়ে যাওয়া হয়। পৃথিবী চরণের বাবাকে জিজ্ঞেস করে, এসব আসলে কিভাবে হলো? চরণের বাবা বলে, এসব কিভাবে হয়েছে কেউ জানে না। চরণ যদি একবার ওর সমস্যার ব্যাপারে আমাকে বলতো তো আমি নিজের জীবন দিয়ে হলেও ওকে বাঁচানোর চেষ্টা করতাম। পৃথিবী বলে, চরণ রত্নাগিরিতে ঘটা কোনো ঝামেলার কথা আপনাদের কি বলেছিল? চরণের বাবা বলে, আমার ছেলে রত্নাগিরি কেন যাবে? পৃথিবী বলে, চরণ আর অর্চনা একসাথে রত্নাগিরি গিয়েছিল, আপনারা সেটা জানতেন না? চরণের বাবা বলে, অর্চনা আবার কে? পৃথিবী বলে, চরণের ওয়াইফ অর্চনা। চরণের বাবা বলে, চরণ তো এখনো বিয়েই করেনি। এটা শুনে পৃথিবী অবাক হয়ে যায়, কারণ চরণ নিজেই বলেছিল অর্চনা চরণের ওয়াইফ। পৃথিবীরা চরণদের বাসা থেকে বের হয়ে অর্চনাকে কল দেয়। অপরদিকে আমরা অর্চনাকে দেখি যে চরণের মৃত্যুতে খুব ডিপ্রেসড ছিল। অর্চনা ফোন রিসিভ করলে পৃথিবী বলে, আমি রত্নাগিরির ইন্সপেক্টর পৃথিবী, তোমাকে একটু আমাদের সাথে দেখা করতে হবে। অর্চনা কাঁদতে কাঁদতে বলে, আমি এখন কারোর সাথে দেখা করার পরিস্থিতিতে নেই, আমাকে একটু একা ছেড়ে দিন প্লিজ। পৃথিবী বলে, দেখুন, আমি আপনাকে কোনো ঝামেলায় ফেলবো না, শুধু একটু কথা বলবো। অর্চনা বলে, আচ্ছা, আমি আমার বাসার লোকেশন পাঠাচ্ছি। মেঘনার একটু এমার্জেন্সি কাজ থাকায় মেঘনা হসপিটালে চলে যায়, আর পৃথিবীরা অর্চনার বাড়ির উদ্দেশ্যে বের হয়। তারা অর্চনার বাড়িতে গিয়ে দেখে অর্চনা সুইসাইড করে নিয়েছে। অর্চনা সেখানে একটা সুইসাইড নোটও রেখে গেছে, যেখানে লেখা ছিল, স্যার, আমাকে মাফ করে দিবেন, আমার কারণেই চরণের মৃত্যু হয়েছে। যদি আমি ওর কথা শুনতাম তো আজও বেঁচে থাকতো। চরণকে ছাড়া আমার বাঁচা মুশকিল হয়ে গেছে, আমি আর বাঁচতে চাই না। আমার মৃত্যুর কারণ আমি নিজেই, প্লিজ ফরগিভ মি। রাতে পৃথিবী বাসায় ফিরে মেঘনাকে জিজ্ঞেস করে, অর্চনার সুইসাইড নিয়ে মেঘনার কারো উপর সন্দেহ হচ্ছে কিনা। মেঘনা বলে, না তো, কেন?
পৃথিবী বলে অর্চনা আমাদেরকে তার বাসায় ডেকে কেন সুইসাইড করবে। মেঘনা বলে কিন্তু অর্চনা তো এর কারণ ক্লিয়ারলি তার ডেথ নোটে বলে গেছে। যে 70 জন মানুষ ওই গেস্ট হাউস থেকে ফিরে আত্মহত্যা করেছিল তারা কেউই ডেথ নোট লেখেনি, কিন্তু অর্চনা লিখেছে। আমার মনে হচ্ছে ও সুইসাইডই করেছে। পৃথিবী বলে কিন্তু ওরা ওদেরকে হাজব্যান্ড ওয়াইফ কেন বলেছিল। মেঘনা বলে কি জানি। পরের দিন এই কেস সম্পর্কে ইনভেস্টিগেশন করতে পৃথিবীরা যায় গণেশ নামক আরেক ভিকটিমের বাড়িতে। গণেশের ওয়াইফ দিব্যা একজন ফিল্ম অ্যাক্ট্রেস। পৃথিবী দিব্যাকে জিজ্ঞেস করে আপনার হাজব্যান্ডের মৃত্যুতে আপনি কোনো কেস ফাইল করেননি কেন। দিব্যা বলে আমার কারোর ওপর সন্দেহ হয়নি তাই করিনি, কিন্তু আপনারা এসব কেন জিজ্ঞেস করছেন। পৃথিবী বলে সব বলবো, তার আগে আপনি আমাকে বলুন গণেশের মৃত্যুর আগে আপনারা রত্নাগিরি কেন গিয়েছিলেন, সেখানে আপনাদের সাথে কি হয়েছিল। দিব্যা বলে অ্যাক্ট্রেস হবার সুবাদে আমি আর গণেশ একসাথে একটা ফিল্মে কাজ করেছিলাম, আর সেখান থেকেই আমাদের ভালো বন্ডিং হয়ে যায়। এরপর আমরা একসাথে থাকতে শুরু করি, কিন্তু একদিন জানতে পারি যে আমি প্রেগনেন্ট। আমরা এই বাচ্চার জন্য প্রস্তুত ছিলাম না, তাই অ্যাবর্শন করাতে চাচ্ছিলাম, কিন্তু কোনো হসপিটালই এই অ্যাবর্শন করাতে চাচ্ছিল না। আমরা দুজনেই এই ব্যাপারটি নিয়ে খুব টেনশনে ছিলাম। একদিন গণেশ এসে বলে রত্নাগিরিতে একটা ভালো হসপিটাল আছে, আমি সেখানে অ্যাবর্শন করাতে পারবো। প্রথমে আমি সেখানে যেতে না চাইলেও গণেশের কথায় আমরা রাজি হয়ে যাই, কিন্তু ওখানে গিয়ে আমরা জানতে পারি গণেশ যে হসপিটালের কথা বলেছে সেটা 3 বছর ধরে বন্ধ। রাত হয়ে গিয়েছিল, হসপিটালও বন্ধ, আমরা বুঝতে পারছিলাম না কোথায় যাব। তখনই আমাদের কাছে একটা ছেলে আসে। ছেলেটা গণেশকে বলে অ্যাবর্শনের জন্য এসেছো তাই না? আমি একটা হসপিটালের কথা জানি, কাল সকালে আমি আপনাদের সেখানে নিয়ে যেতে পারবো। আপাতত আপনারা অ্যান্টনি কটেজে উঠুন। গেস্ট হাউসে গিয়ে শুধু বললেই হবে মঞ্জুনাথ পাঠিয়েছে, আমি কাল আপনাদের নিয়ে যাব। সেদিন রাতে আমরা সেই গেস্ট হাউসে উঠি। হঠাৎ রাতে আমার ঘুম ভেঙে যায়। আমি বাইরে থেকে কারো কান্নার আওয়াজ শুনে সেদিকে এগিয়ে যাই। সেখানে আমি ভয়ানক অবয়ব দেখতে পাই। ভয় পেয়ে আমি দৌড়ে এসে গণেশকে জাগাই। আমি বাইরে কি দেখেছি সেটা চেক করতে গণেশও রুমের বাইরে আসে, আর আমরা সেখানে একটা ভয়ানক ছায়ামূর্তি দেখি। আমরা এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে সেদিন রাতেই ফিরে এসেছিলাম। পৃথিবী জিজ্ঞেস করে আপনারা পরের দিন মঞ্জুনাথের সাথে আর দেখা করেননি? দিব্যা বলে না, আমরা আমাদের সমস্যা অন্যভাবে সমাধান করে নিয়েছি। পৃথিবী জিজ্ঞেস করে এরপর কি হয়েছিল। দিব্যা বলে এরপর থেকে গণেশ সবসময় খুব ভয়ে থাকতো। একদিন আমি শুটিং সেটে ছিলাম, রাত 2টোয় গণেশ আমাকে ফোন করে আর তখনই বাড়ি ফিরতে বলে। আমি বাড়ি ফিরে দেখি গণেশ হাতের নার্ভ কেটে সুইসাইড করেছে। গণেশের মৃত্যু নিয়ে পৃথিবী আর মেঘনা ডিসকাস করছিল, তখনই আনন্দ অর্চনার পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে আসে। পৃথিবী দেখে পোস্টমর্টেম রিপোর্টে লেখা অর্চনাও মৃত্যুর আগে প্রেগনেন্ট ছিল। তার মানে অর্চনা আর চরণও দিব্যাদের মতোই সেখানে অ্যাবর্শন করাতেই গিয়েছিল। পৃথিবী মেঘনাকে বলে এমন তো নয় যে 70 জন মারা গেছে তারা সবাই এই একই কারণে সেখানে গিয়েছিল। মেঘনা বলে সেটা কিভাবে হতে পারে? বলে হতেই পারে, আমাদের সবার রিপোর্ট চেক করা উচিত। মেঘনা বলে সবার রিপোর্ট চেক করতে হবে না, যে কজন মারা গেছে তাদের মধ্যে ফিমেল যারা ছিল তাদের পোস্টমর্টেম রিপোর্ট চেক করলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। পৃথিবী অফিসে ফোন করে জানতে পারে এই কেসে যে কজন মারা গেছে তাদের মধ্যে 12 জন ছিল ফিমেল। পৃথিবী তাদের পোস্টমর্টেম রিপোর্ট চেক করে দেখে এই 12 জনই প্রেগনেন্ট ছিল। পৃথিবী বলে নিশ্চয়ই ওই হসপিটাল, এই কটেজ আর এসব ভিকটিমদের মধ্যে একটা যোগসূত্র আছে। ওরা সবাই অ্যাবর্শন করানোর জন্য প্রথমে হসপিটালে যায়। সেখানে হসপিটাল বন্ধ থাকলে তারা ফিরে যেতে লাগে, কিন্তু তখন মঞ্জুনাথ তাদের কাছে আসে আর পরের দিন অ্যাবর্শন করিয়ে দেবে বলে রাতটা অ্যান্থনি কটেজে কাটাতে বলে। আর অ্যান্থনি কটেজে গিয়ে সবাই ভয় পেয়ে ফিরে যায়। এই সব কিছুর উত্তর একমাত্র মঞ্জুনাথই দিতে পারবে। পৃথিবীরা পরের দিন সেই বন্ধ হাসপাতালের সামনে যায়, কিন্তু আজ মঞ্জুনাথ দোকানে আসেনি। পৃথিবী মঞ্জুনাথের ঠিকানা নিয়ে তার বাড়িতে যায়। সেখানে গিয়ে তারা যা দেখে তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখে মঞ্জুনাথ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পৃথিবীরা বুঝতে পারে গোপালও মঞ্জুনাথের সাথে জড়িত, তাই তারা সবটা জানার জন্য গোপালকে এনে মারধর করে। মার খাবার পর গোপাল অবশেষে মঞ্জুনাথের ব্যাপারে বলতে রাজি হয়। গোপাল বলে 3 বছর আগে এখানে সৃষ্টি নামের একটা মেটারনিটি হসপিটাল ছিল। মঞ্জুনাথ সেই হসপিটালেই কাজ করত। যেসব ছেলেমেয়েরা বিয়ে না করেই প্রেগনেন্ট হয়ে যেত তারা ইলিগাল অ্যাবর্শন করাতে ওই হসপিটালেই আসতো। কিন্তু ওই হসপিটালে থাকার মতো পর্যাপ্ত জায়গা ছিল না, তাই মঞ্জুনাথ অ্যাবর্শনের পর অ্যান্থনি কটেজে যেতে বলতো। এতে আমার বিজনেস বেশ ভালোই চলতো আর মঞ্জুনাথও কিছু টাকা কমিশন পেত। কিন্তু একদিন সেই হসপিটালের একজন ডক্টর আত্মহত্যা করে বিধায় হসপিটালটা বন্ধ হয়ে যায়, সাথে আমাদের বিজনেসও বন্ধ হয়ে যায়। এজন্য মঞ্জুনাথ একটা প্ল্যান করে। প্রথমে সে ভুয়া খবর ছড়ায় যে এই বন্ধ হসপিটালে অ্যাবর্শন করানো হয়। এরপর ছেলেমেয়েরা সেখানে গিয়ে ফেসে খেলে মঞ্জুনাথ তাদেরকে কটেজে পাঠিয়ে দেয়। কিন্তু বিজয় কুমারের মৃত্যুর পর থেকেই মঞ্জুনাথ যাদেরকে কটেজে থাকার জন্য পাঠাতো সবাই মাঝরাতে ভয়ে পালিয়ে যেত। আমি এছাড়া আর কিছুই জানি না। আনন্দ গোপালকে বলে ইনভেস্টিগেশনের ব্যাপারে তুই মঞ্জুনাথকে খবর দিয়েছিস তাই না? গোপাল বলে না স্যার, মঞ্জুনাথ কিছুই জানতো না।
কাল রাতেও ও আমার গেস্ট হাউসে দুজনকে পাঠিয়েছিল থাকার জন্য, কিন্তু আমি মঞ্জুনাথকে গেস্টদেরকে পাঠাতে নিষেধ করেছি আর সেই ছেলেমেয়েদেরকেও বলেছি হাইওয়ের পাশে গেস্ট হাউসে গিয়ে থাকতে। গোপালের থেকে কাল রাতে আসা গেস্টের নাম্বার নিয়ে পৃথিবী তাদের কল দেয়। কল রিসিভ করে আরবিন নামের একটা ছেলে। পৃথিবী আরবিনকে ইমার্জেন্সি ভাবে রত্নাগিরি থানায় আসতে বলে। আরবিন প্রথমে আসতে না চাইলেও পৃথিবীর পরিচয় শুনে আসতে বাধ্য হয়। এদিকে এসব মৃত্যু সত্যি কোনো আত্মার কাজ কিনা জানতে পৃথিবীরা পুরো পুলিশ স্টেশনে সিসি ক্যামেরা লাগায়। আরবিন আর তার প্রেমিকা সেখানে আসলে পৃথিবী তাদের জিজ্ঞেস করে, তোমরা দুজনে একে অপরের কি হও? আরবিনরা জানায় তারা হাজবেন্ড ওয়াইফ। পৃথিবী বলে, তোমাদের বিয়ের কোনো ছবি আছে? আরবিন বলে, আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? পৃথিবী বলে, আচ্ছা বাদ দাও, রত্নাগিরি কেন এসেছিলে? আরবিন্দের গার্লফ্রেন্ড বলে, আমাদের এক বন্ধুর বিয়েতে অ্যাটেন্ড করতে। পৃথিবী বলে, ফোন দাও তোমার সেই বন্ধুকে। এবার অরবিন্দরা দুজনেই চুপ হয়ে যায়। পৃথিবী বলে, আমি জানি তোমার সৃষ্টি হসপিটালে এসেছিল, গত 5 বছরে অনেক মানুষ এখানে এসে মারা গেছে, তোমাদের কপাল ভালো যে আমি তোমাদের এখানে ডেকে নিয়েছি। আরবিনরা বলে, আমরা কিছু বুঝতে পারছি না স্যার। পৃথিবী বলে, তোমরা যদি বেঁচে থাকতে চাও তো আজকের রাতটা এই পুলিশ স্টেশনেই থাকতে হবে। পৃথিবী সব পুলিশদের ডেকে বলে, আজ রাত এদের সুরক্ষা দেবার দায়িত্ব আমাদের। এরপর সবাইকে যার যার কাজে বুঝিয়ে দিয়ে পৃথিবী নিজেও সবার দিকে নজর রাখতে থাকে। আর এভাবেই মাঝ রাত হয়ে যায়, কিন্তু পুলিশ স্টেশনে কোনো আত্মাই আসে না। আনন্দে সে বলে, স্যার কিছু তো হলো না? পৃথিবী বলে, না ভূত বলতে কিছু আছে আর না আত্মা, তাহলে হবে কিভাবে? অন্যদিকে আমরা পৃথিবীর বাড়িতে মেঘনাকে দেখি। মেঘনা তখন গভীর ঘুমে মগ্ন। হঠাৎ তার দরজায় জোরে জোরে কেউ নক করতে থাকে। মেঘনা ভাবে পৃথিবী এসেছে, তাই মেঘনা পৃথিবীকে ডাকতে ডাকতে দরজার সামনে যায়। কিন্তু অনেকবার ডাকার পরেও পৃথিবীর সাড়া না পেয়ে মেঘনার একটু ভয় করতে শুরু করে। মেঘনা ভয়ে ভয়ে চারপাশটা দেখতে শুরু করে। হঠাৎ ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ পেয়ে মেঘনা ওয়াশরুমে যায় আর আচমকা সে আয়নায় একটা ভয়ানক আত্মাকে দেখে প্রচুর ভয় পেয়ে যায়। এদিকে পুলিশ স্টেশনে মেঘনার ফোন থেকে পৃথিবীর কাছে কল আসে। কল পেয়ে পৃথিবী দ্রুত গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হয়। পৃথিবী বাড়িতে গিয়ে দেখে মেঘনা পজেস অবস্থায় আয়নার সামনে দাঁড়িয়ে আছে। পৃথিবী মেঘনার সামনে যেতেই মেঘনা হাত দিয়ে আয়নায় কিছু একটা লেখা দেখায়। তখনই পৃথিবীর কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে। পৃথিবী আবার দ্রুত পুলিশ স্টেশনে যায়। গিয়ে দেখে অরবিন্দ পুলিশ স্টেশনেই ফাঁস লাগিয়েছে। অরবিন্দের গার্লফ্রেন্ড অরবিন্দকে ধরে অঝরে কাঁদতে থাকে। পৃথিবী এসব দেখে পুরো হতবাক হয়ে যায়। অরবিন্দের গার্লফ্রেন্ড রেখা অরবিন্দের মৃত্যুর জন্য পৃথিবীকেই দায়ী করতে থাকে। তখনই আনন্দের ডাকে পৃথিবীর ঘুম ভেঙে যায় আর পৃথিবী দেখে অরবিন্দ আর রেখা দুজনেই তার সামনে বসে আছে। তার মানে এসব কিছু পৃথিবীর দুঃস্বপ্ন ছিল। সকালবেলা পৃথিবী ঘরে ফিরলে মেঘনা তার কাছে অরবিন্দ আর রেখার খবর জানতে চায়। পৃথিবী বলে, ওরা ভালোই আছে, কিন্তু আমি এই কেস সম্পর্কে একটা ক্লুও পাইনি। যদি সবাইকে আত্মা মেরে ফেলে তাহলে তো অরবিন্দেরও মারা যাবার কথা। মেঘনা বলে, আমি তো আগেই বলেছি ভূত আত্মা এসব বলতে কিছু হয় না। পৃথিবী বলে, জানো রাতে আমি ক্লান্ত হয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তখন একটা স্বপ্ন দেখেছি। মেঘনাকে পৃথিবী সেই স্বপ্নের কাহিনীটা বলে ফ্রেশ হতে ওয়াশরুমে যায় আর ওয়াশরুমের আয়নায় তাকাতেই পৃথিবীর চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ ওয়াশরুমের আয়নায় রাতের স্বপ্নের মতো করেই লেখা ছিল কোয়াইট অর ডাই, অর্থাৎ ছেড়ে দাও নয়তো মরে যাও। পৃথিবী দ্রুত মেঘনাকে দেখে লেখাটা দেখায়। মেঘনাও এবার এসব ব্যাপারে ভয় পেয়ে যায়। পৃথিবী মেঘনাকে বলে, ভয় পেও না আর ওয়াশরুমের দরজা খুলো না, আমি একবার থানা থেকে আসছি। পৃথিবী থানায় গিয়ে অরবিন্দ আর রেখাকে ছেড়ে দিয়ে সাবধানে যেতে বলে। অরবিন্দরাও বিদায় নিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে, কিন্তু তাদের গাড়িটা কিছুতে স্টার্ট নিচ্ছিল না দেখে কুমার আর পৃথিবী তাদের গাড়ির কাছে যায়। কুমার বলে, মনে হয় গাড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে, আমি ধাক্কা দিচ্ছি, তুমি স্টার্ট করো। অরবিন্দ বলে, না স্যার, আপনি কেন ধাক্কা দিবেন, তার থেকে আমি ধাক্কা দিচ্ছি, আপনি স্টার্ট করুন। এরপর কুমার গাড়ির ভেতরে বসে গাড়ি স্টার্ট করার চেষ্টা করে আর বাইরে থেকে আরো কয়েকজন অরবিন্দের সাথে গাড়িটা ধাক্কা দেয়। হঠাৎ কুমারের কি যেন হয়ে যায় আর সে সোজা এসে অরবিন্দকে গাড়ি চাপা দিয়ে দেয়, যার ফলে অরবিন্দ সেখানেই মারা যায়। আর কুমার পৃথিবীর দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে হাসতে থাকে। অরবিন্দের মৃত্যুর খবরটা ব্রেকিং নিউজ হয়। মেঘনা বাসায় বসে টিভিতে এই নিউজটাই দেখছিল, তখনই সেখানে পৃথিবী চলে আসে। পৃথিবী এসেই রেগে তার ভাইয়ের ছবিতে আঘাত করে বলে, এসব তুমি করছো তাই না, তোমার জন্য এসব হচ্ছে। ছবির ফ্রেমে আঘাত করার ফলে পৃথিবীর হাতও কেটে যায়। মেঘনা তাকে শান্ত করে হাতে ব্যান্ডেজ করে দেয়। মেঘনা পৃথিবীকে বলে, তোমার সিনিয়রদের সাথে এসব নিয়ে কথা বলো। পৃথিবী বলে, কি বলবো, আমার ভাই ভূত হয়ে মানুষ খুন করেছে। মেঘনা বলে, তুমি তাদেরকে সব ডিটেলসে বলো, তারা বুঝবে হয়তো। পরের দিন পৃথিবী মেঘনাকে নিয়ে তার সিনিয়র আর কমিশনারের সাথে দেখা করে। পৃথিবী সিনিয়র কমিশনারকে বলে, স্যার এসবে পৃথিবীর কোনো দোষ নেই, রেখা আর অরবিন্দকে সেফটি দেবার জন্য পুলিশ স্টেশনে রাখা হয়েছিল। তাছাড়া আমাদের ড্রাইভার কুমারের 25 বছরের এক্সপিরিয়েন্স আছে, সে কেন এমনটা করবে?
কমিশনার বলে তবুও পৃথিবীর হাতে এই কেস দেবার পর 3টা মার্ডার হয়ে গেছে, এখন এটা আমি সিবিআই এর হাতে তুলে দিতে চাইছি। মেঘলা বলে স্যার, সিবিআই এর হাতে তুলে দেবার আগে আমার একটা প্ল্যান আছে। আমি নিজেও সাইকোলজিস্ট হিসেবে ভূত প্রেতে বিশ্বাস করি না, তবে আমরা কি একজন তান্ত্রিক ডেকে আনতে পারি? পৃথিবীর সিনিয়র মেঘনার সাথে সম্মতি জানায় আর বলে আমি একজন তান্ত্রিক চিনি, তাকে ডেকে দেখব। পৃথিবী বলে না স্যার, আমি একজনকে চিনি যে এই ভূত প্রেতের গডফাদার। রাতে সবাই এক্সারসাইজ করতে অ্যান্থনি কটেজে গিয়ে পৌঁছায়। সেখানে খুব অ্যাটিটিউডের সাথে এন্ট্রি হয় ফাদার জোসেফের। সবাইকে বাইরে রেখে ফাদার জোসেফ শুধু মেঘনা আর পৃথিবীকে নিয়ে বাড়ির ভেতরে যায়, কিন্তু সেখানে সে এমন কিছু দেখে যে নিজেই ভয় পেয়ে বাইরে বেরিয়ে আসে। মেঘনা জিজ্ঞেস করে ভেতরে সে কোনো কিছু আত্মা বা কোনো কিছু দেখেছে কিনা। উত্তরে ফাদার জোসেফ না বলে দ্রুত সেখান থেকে চলে যায়। মেঘনারাও সবাই যার যার বাড়ি ফিরে যায়। সকালে ঘুম থেকে উঠে মেঘনা পৃথিবীকে তার পাশে না দেখে তাকে পুরো বাড়ি ঘুরে ঘুরে রাখতে থাকে। পৃথিবীকে কোথাও না দেখতে পেয়ে সে পৃথিবীকে কয়েকবার কল করে, কিন্তু পৃথিবী কল ধরছে না। এটা দেখে মেঘনা বেশ টেনশনে পড়ে যায়। হঠাৎ তার কাছে পৃথিবীর কল আসে। পৃথিবী মেঘনাকে জানায় ফাদার জোসেফ সুইসাইড করেছে। এটা শুনে মেঘনা খুব শকড হয়ে যায়। রাতে পৃথিবী বাসায় ফিরে দেখে মেঘনা টেবিলে বসে বসে কান্না করছে। পৃথিবী মেঘনার কাছে আসতেই মেঘনা পৃথিবীকে বলে তুমি এই কেসটা ছেড়ে দাও, আমার খুব ভয় করছে, চলো আমরা ব্যাঙ্গালোর চলে যাই। এই কেসে কতগুলো প্রাণ চলে গেল, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি বেঁচে থেকেও মৃত হয়ে যাব। পৃথিবী বলে আমার কিছুই হবে না, তুমি চিন্তা করো না, তবে তোমাকে একটা কথা বলার আছে। মেঘনা বলে কি কথা? পৃথিবী বলে ফাদারের মৃত্যুর পর আমি একটা ক্লু পেয়েছিলাম ওখান থেকে, আর সেই ক্লু অনুসরণ করে আমি একটা জায়গায় গিয়ে পৌঁছাই। সেখানে আমি জানতে পারি এই খুনগুলোর মাস্টার প্ল্যান কে কিভাবে করেছে। আমি সেখানে একটা খুনের ছবিও পেয়েছি। এই বলে পৃথিবী মেঘনার হাতে একটা ছবি দেয়। দেখা যায় ছবিটার কারণ নয় বরং মেঘনা আর তার 2 বোনের। মেঘনা ছবিটা দেখে বলে এসব কি? পৃথিবী বলে সেটা তো তুমি আমার থেকে ভালো জানো। মেঘনা বলে মনে হয় ফাদারের মৃত্যুতে তুমি অনেক বেশি শক্ত হয়ে গেছো, এজন্যই এসব বলছো। পৃথিবী হেসে বলে ফাদার জোসেফ ফার্নান্দেজ এখনো বেঁচে আছে। তখনই সেখানে ফাদার এসে হাজির হয়। ফাদার মেঘনার সামনে এসে বলে হ্যালো মেঘনা, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি কোনো ফাদার না, আমি ডাক্তার ওয়ার্ডেন, একজন সাইকিয়াট্রিস্ট। মেঘনা পৃথিবীর দিকে তাকিয়ে বলে এসব কি হচ্ছে? পৃথিবী বলে বলবো, আগে তোমার ফোনটা দাও। মেঘনা তার ফোন এগিয়ে দিলে পৃথিবী বলে এটা নয় যেটা তুমি এতদিন আমার থেকে লুকিয়েছো সেটা। মেঘনা বলে আমার কাছে আর কোনো ফোনই নেই। পৃথিবী বলে তাহলে ব্যাংক থেকে 5 লাখ টাকা উইথড্র কেন করেছো? মেঘনা বলে আমি কোনো টাকা উইথড্র করিনি। পৃথিবী বলে সব জেনেও নিজেকে বাঁচানোর ভালো চেষ্টা করছো, কিন্তু তুমি জানতে চাও না আমি এরকমটা কেন বলছি? তাহলে শোনো, আমি অরবিন্দ আর রেখাকে পুলিশ স্টেশনে সেফলি রেখেছি, কিন্তু পরের দিনই অরবিন্দ গাড়ির ধাক্কায় মারা গেছে। আমি রাতে যে স্বপ্ন দেখেছি সেটাও আমার চোখের সামনেই ঘটে গেছে। এসব দেখে আমি ভেবেছি এসব আমার ভাইয়ের আত্মার কাজ, কিন্তু একজন পুলিশ অফিসার হয়ে আমি আরেকটু ভেবেছি। আমি অরবিন্দের মৃত্যুর আগের রাতের সব সিসিটিভি ফুটেজ চেক করেছি। সেখানে আমি দেখেছি কুমারকে যখন আর্মি থানার সামনে থেকে গাড়ি সরাতে বলছিল এবং সবগুলো গাড়ি এক এক করে সাজিয়েছে, এরপর নিজেই অরবিন্দের গাড়ির হেডলাইট জেনে বুঝে চালু করে রেখেছে, যাতে প্ল্যান মতো সকালের মধ্যে অরবিন্দের গাড়ির চার্জ শেষ হয়ে যায় আর তার ধাক্কার প্রয়োজন পড়ে। আর সুযোগ পেতেই কুমার অরবিন্দকে গাড়িতে ধাক্কা দিয়ে মেরে ফেলে। এমন নাটক করছিল যেন ওর উপর আত্মা ভর করেছে। আসলে কুমার ওর অনলাইন গেমের পেছনে টাকা নষ্ট করতে করতে অনেক ঋণে ডুবে গিয়েছিল, আর তুমি এটা জানতে। তাই কুমারকে 5 লক্ষ টাকা দিয়ে ওকে দিয়ে অরবিন্দকে খুন করেছ। ফ্ল্যাশব্যাকে দেখা যায় কুমার নিজে এসব কথা পৃথিবীর কাছে স্বীকার করেছে। পৃথিবী বলে আমি কাপড় চেঞ্জ করার আগেই তোমাকে আমার স্বপ্নের কথা বলেছিলাম, আর আমি যেন আত্মার উপর বিশ্বাস করি সেজন্য তুমি নিজেই আয়নায় কোয়াইট অর ডাই লিখেছিলে, যাতে আমি এসে ওই লেখাটা দেখে ভূত প্রেতে বিশ্বাস করি। তুমি এটা জানতে টাকার জন্য যে কোনো তান্ত্রিকই ভূত না থাকলেও বলবে ওখানে ভূত আছে, কিন্তু আমি নিয়ে এসেছি পুলিশ ট্রেনিং এর সাইকোলজির প্রফেসর সাইকিয়াট্রিস্ট ওয়ার্ডেনকে। পৃথিবী আরো বলে তুমি সবসময় আমাকে কেসের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকতে, আর পরের ইন্টারোগেশন কার হবে সেটা জেনে নিতে। এই কথা তুমি গোপালকে জানাতে। গোপাল রেজিস্টারে সবার নাম মার্ক করে রাখতো আর তোমাকে বলে দিত আমি যাকে ইন্টারোগেট করতে যাচ্ছি তার নাম মার্ক করা কিনা। যদি মার্ক করা থাকতো তো তুমি ইনভেস্টিগেশনের জন্য আমার সাথে যেতে না, আর মার্ক করা না থাকলে যেতে। যেমন মঞ্জুনাথের কেসে গিয়েছিলে, কিন্তু মঞ্জুনাথকে তুমি ফোন করে ম্যানিপুলেট করেছিলে আত্মহত্যা করার জন্য, কারণ মঞ্জুনাথ ধরা পড়লে তুমিও ধরা পড়বে। অর্জনার পোস্টমর্টেম রিপোর্ট আসার পর আনন্দের মনে হয় যে এই প্রতিটা কেস এক রকমের, তাই প্রত্যেক ভিকটিমের রিপোর্ট চেক করা দরকার। কিন্তু তুমি জানতে ছেলেদের রিপোর্ট চেক করলেই তুমি ধরা পড়ে যেতে পারো, কারণ প্রত্যেক ছেলে ভিকটিমের শরীরে LSD ড্রাগস
ড্রাগস পাওয়া গিয়েছে, তাই তুমি বুদ্ধি করে মেয়েদের রিপোর্ট চেক করতে বলেছিলে, যেটা দিয়ে আমরা জানতে পেরেছিলাম ভিকটিম সব মেয়েরাই মৃত্যুর সময় প্রেগনেন্ট ছিল। কিন্তু এই ইনফরমেশন আমাদের কোনো কাজের ছিল না। আমি সব ছেলে ভিকটিমের রিপোর্টও চেক করেছি। তাদের প্রত্যেকের মৃত্যুর কারণ শুধু সুইসাইড নয়, বরং এলএসডি নামক ড্রাগস। আর ওরা অথবা ওদের পার্টনার কেউ না কেউ তোমাদের পেশেন্ট ছিল। তুমি ওদেরকে এলএসডি ড্রাগস কেন প্রেসক্রাইব করেছ? মেঘনা রেগে গিয়ে বলে, আমি ওদের কাউকেই চিনি না। পৃথিবী বলে, তুমি মিথ্যা বলছো, তুমি শুধু ওদেরকে নয় আমার ভাইকেও খুন করেছ। মেঘনা এবার আরো রেগে গিয়ে পৃথিবীকে ধাক্কা দিতে শুরু করে। এরপর ওকে দেয়ালের সাথে চেপে ধরে বলে, হ্যাঁ আমি মেরেছি তোমার ভাইকে, আর আমি তোমাকেও মেরে ফেলবো। মেঘনা একটা ছুরি ওঠায় পৃথিবীকে মারার জন্য, কিন্তু পৃথিবী মেঘনাকে থাপ্পড় দিয়ে নিচে ফেলে দেয়। মেঘনা পাগলের মতো আচরণ করতে শুরু করলে ডক্টর ওয়ার্ডেন তাকে শান্ত করে, আর পৃথিবী বাইরে গিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। ডাক্তার মেঘনাকে হিপনোটাইজ করে পৃথিবীর কাছে যায়। পৃথিবী ডাক্তারের কাছে জানতে চায় মেঘনা এমনটা কেন করছে। ডাক্তার জানায় মেঘনার কিছু মেন্টাল ইস্যু আছে, যেটাকে তুমি সাইকোলজিক্যাল ডিসঅর্ডারও বলতে পারো। আসলে মেঘনা খুব নিম্নবিত্ত পরিবারের সন্তান। মেঘনার বাবা ছেলে সন্তান চাইতো, কিন্তু ছেলের আশায় মেঘনার বাবার 5 মেয়ে হয়ে যায়। মেঘনার বাবা মেঘনার মাকে ছেলে জন্ম দিতে না পারায় সবসময় মারধর করত। মেঘনা ছিল সবচাইতে ছোট সন্তান। মেঘনার বাবা মেঘনার কোনো বোনকেই পড়াশোনা করায়নি। একদিন মেঘনার মা তার বাবাকে বলে মেঘনাকে স্কুলে ভর্তি করতে, যেটা শুনে মেঘনার বাবা রেগে গিয়ে আবারও তার মাকে মারতে শুরু করে। কিন্তু এবার মেঘনার মা চুপ না থেকে জবাব দিলে মেঘনার বাবা তাকে মেরে ফেলার জন্য একটা লাঠি ওঠায়, কিন্তু তার আগেই মেঘনা পেছন থেকে এসে তার বাবার কাছে খুব বসিয়ে দেয়। এটা ছিল মেঘনার জীবনের প্রথম খুন। মেঘনা খুন করলেও মেঘনার মা নিজের কাঁধে সব দোষ নিয়ে জেলে গিয়েছিল। মেঘনার বোনেরা সবাই কষ্ট করে মেঘনাকে পড়াশোনা করায়, আর মেঘনা মেডিকেলে চান্স পায়। আর তোমারও তখনই মেঘনার সাথে পরিচয় হয়েছিল। তোমাকে ভালোবাসার পর মেঘনা সব ভুলে অনেক খুশি থাকতে শুরু করে, কিন্তু একটা কল আবারও তার পুরনো সত্তা জাগিয়ে তোলে। আর এই কলটা ছিল তোমার ভাইয়ের। তোমার ভাই একদিন মেঘনাকে কল করে বলেছিল তোমার ভাবি প্রেগনেন্ট। তোমার ভাই তোমার ভাবির গর্ভের সন্তানের জেন্ডার টেস্ট করাতে চায়। তাদের অলরেডি একটা মেয়ে আছে, তাই তোমার ভাবির গর্ভে মেয়ে সন্তান থাকলে তোমার ভাবিকে অ্যাবর্শন করানো হবে। যদিও তোমার ভাবি চাইছিল না অ্যাবর্শন করাতে, তাই সে মেঘনাকে কল করে বলেছিল তোমার ভাইকে যাতে আটকায়। মেঘনা সেদিন তোমার ভাবিকে জিজ্ঞেস করেছিল তার স্বামী চাই নাকি সন্তান। তোমার ভাবি বলেছিল আমার সন্তান চাই। তাই মেঘনা তোমার ভাইকে রত্নাগিরির সৃষ্টি হাসপাতালে যেতে বলে, আর সেখানে যাবার পর তোমার ভাইকে প্ল্যান করে অ্যান্থনি কটেজে নিয়ে তোমার ভাবি আর মেঘনা মিলে খুন করে, আর সেটাকে সুইসাইড হিসেবে চালিয়ে দেয়। কিন্তু নিজের হাতেই নিজের স্বামীকে খুন করার আফসোস সহ্য করতে না পেরে তোমার ভাবিও সুইসাইড করে। তোমার ভাবির মৃত্যুতে মেঘনা আরো কষ্ট পায়, আর তার এই ডিসঅর্ডার ভয়ানক রূপ ধারণ করে। সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় যে কেউ যদি ভ্রূণ হত্যা বা অ্যাবর্শন করাতে চায় তাহলে তাদেরকে সে ছাড়বে না। মেঘনার সিনিয়র ডাক্তার প্রিয়াঙ্কার কাছে যেসব পেশেন্টরা অ্যাবর্শন করানোর জন্য আসতো সেসব পেশেন্টকে সে কাউন্সেলিং এর জন্য মেঘনার কাছে পাঠাতো, আর মেঘনা তাদেরকে বিভিন্ন কথা বলে ম্যানিপুলেট করে এলএসডির মেডিসিন দিয়ে বলতো নিজের পার্টনারকেও খাওয়াতে। এরপর মেঘনা নিজেই সেসব মেয়েদের পার্টনারকে কল করে সৃষ্টি হাসপাতালের ঠিকানা দিয়ে বলতো ওখানে অ্যাবর্শন করা যায়। আর কাপলরা সৃষ্টি হাসপাতালে পৌঁছালে মঞ্জুনাথ তাদের অ্যান্থনি কটেজে পাঠাতো। সেখানে গোপাল আর নীলাম মিলে কাপলদের এমন ভয় দেখাতো যে এলএসডি নেওয়া ভিকটিমরা ট্রমায় চলে যেত, যার ফলে তারা ডিপ্রেশনে এসে সুইসাইড করত। গোপালের সাথে কাজ করা এই নীলাম আর কেউ না বরং মেঘনারই এক বোন। তারা সবকিছু এতদিন প্ল্যান মাফিক পারফেক্টলি করে এসেছে, কিন্তু তুমি এই কেস নিয়ে একটু বেশি সিরিয়াস হয়ে গেছো। যাই হোক পৃথিবী, আমি জানি মেঘনা ভুল করেছে, কিন্তু এটা শুধুমাত্র একটা রোগ, আর ওইসব কিছু ছোট বাচ্চাদের বাঁচানোর জন্যই করেছে। মানুষ ইনফ্যাচুয়েশনে পরে প্রেগনেন্ট হয়, অথচ তারা নির্দ্বিধায় একটা ছোট্ট বাচ্চাকে পৃথিবীর আলো দেখার আগেই মেরে ফেলে। এটাও তো ভুল, তাই না? পৃথিবী সবকিছু শুনে মেঘনার কাছে যায়, কিন্তু মেঘনাকে সে কোথাও দেখতে পায় না। ফ্লোরে রক্তের দাগ অনুসরণ করে পৃথিবী একটা রুমে গিয়ে পৌঁছায়। পৃথিবী দেখে মেঘনা সেখানে চুপচাপ টেবিলে বসে আছে। সে মেঘনাকে কয়েকবার ডাকে, কিন্তু মেঘনা সাড়া দেয় না। পৃথিবী মেঘনার কাছে গিয়ে দেখে মেঘনা মারা গেছে। আসলে একটু আগে পৃথিবীর সাথে ধস্তাধস্তি করার সময় মেঘনার পেটে আঘাত লেগেছিল, যার ফলে তার পেটের সন্তান মারা গিয়েছিল। আর এটা বুঝতে পেরে মেঘনা পৃথিবীর জন্য একটা চিঠি লিখে রেখে নিজেও মারা যায়। মেঘনা চিঠিতে পৃথিবীর কাছে ক্ষমা চেয়ে বলেছিল যে আমি যা করেছি সব ওই ছোট্ট জীবনগুলো বাঁচানোর জন্যই করেছে, কিন্তু আমি আমার সন্তানকেই বাঁচাতে পারিনি। আমাকে ক্ষমা করে দিও পৃথিবী। পৃথিবী মেঘনার লাশটা জড়িয়ে ধরে প্রচন্ড কাঁদতে থাকে।
আসলে ভালোবাসার মানুষ খুনি হলেও তাকে কখনোই ঘৃণা করা যায় না। মেঘনাকে পৃথিবী কিছুতেই হারাতে চায়নি। আর এখানে এই অসাধারণ সাসপেন্স থ্রিলার ইমোশনাল মুভিটির সমাপ্তি ঘটে। তো গাইস, এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। সত্যি মুভির গল্পটা ইন্টারেস্টিং অ্যান্ড ইউনিক ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।